আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার চেষ্টা করলেও তা বিঘ্নিত করার নানা অপচেষ্টা চলছে। মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। জনগণ আগামী নির্বাচনে অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে রায় দেবে বলেও প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। রুদ্র রফিকের রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে বিএনপি। এ সময় খ্রিস্টান নেতারা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। আমরা এই সম্প্রদায়গুলোকে আলাদা করে থাকার সুযোগ সেখানে সৃষ্টি হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচনে সরকার গঠন করলে সবার আগে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা সমাধান করবে তার দল। আমরা প্রথম ১.৫ বছরের মধ্যেই প্রায় ১ কোটি মানুষের যুবকের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করেছি। নানাভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। আমরা যে বাংলাদেশের সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা তা নিয়েও শঙ্কা জানান বিএনপি মহাসচিব। আমরা আশা করেছিলাম যে আমাদের যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকার এগুলোর ঊর্ধ্বে উঠে তারা সেই সুষ্ঠু অবাধ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। তারা চেষ্টা করছেন, নির্বাচন কমিশন চেষ্টা করছে, কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে একটু উদ্বিগ্ন করে তোলে। পিআর পদ্ধতি দেশের বর্তমান কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় জানিয়ে বিএনপি মহাসচিব বিষয়টিকে আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। মূল বেতনে 20% বাড়ি ভাড়া সহ 3 দাবি এবং পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল কলেজে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। গতকাল বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। বলেন, জনদুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আন্দোলন চলবে। এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, যখনই ঘোষণা দিবে সরকার আমরা রাজি। আমরা 1 মিনিটের মধ্যে এই রাস্তা পথ দিয়ে খালি করে দিয়ে আমরা আমাদের শিক্ষাঙ্গনে আপনাদের সন্তানদেরকে পড়াতে আমরা নিয়োজিত থাকব। কথা দিয়েছিলেন আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং আমাদের কর্মচারীদের 75% ঈদ বোনাস নিয়ে আমাদের একটা প্রজ্ঞাপন হবে। কথা দিয়ে কথা রাখিনি। আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা রাজপথে থাকতে চাই না। আমরা শিক্ষার্থীকে পড়াতে চাই, আমরা শ্রেণীমুখী হতে চাই। শুধু আমাদের দাবিটুক মেনে নিলেই আমরা শ্রেণীকক্ষে চলে যাব। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন আমাদের সহকর্মী শামীম চৌধুরী। তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে। শামীম, শিক্ষকদের অবস্থান কর্মসূচির সবশেষ খবর আমাদের বিস্তারিত জানাবেন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ঘোষণা করা হয়েছে কিনা জানাবেন। জি মারফি, আপনি যেমনটা বলেছিলেন যে ইতিমধ্যে কিন্তু সকাল থেকেই এখানে শিক্ষক কর্মচারী যারা আছেন এমপিভুক্ত তারা এখানে এসে হাজির হয়েছেন এবং তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনি জানেন যে ইতিমধ্যেই তারা জানিয়ে দিয়েছে যে মূল বেতনের 20% তারা বাড়ি ভাড়া দাবি করছেন। এর পাশাপাশি আরও 2টি দাবি কিন্তু তারা এখানে উপস্থাপন করেছেন। সেটি হচ্ছে তাদের যে চিকিৎসা ভাতা সেটি এখন 500 আছে, সেটি উন্নীত করে যাতে 1500 টাকা করা হয় সেই দাবি তারা করছেন। এবং এর পাশাপাশি তারা যে দাবিটি করছেন সেটি হচ্ছে যে এই যে এমপিওভুক্তকরণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠানে যে কর্মচারীরা রয়েছে সেই কর্মচারীদের যে
উৎসব ভাতা রয়েছে, সেই উৎসব ভাতা যাতে 50% থেকে 75% করা হয়, সেই দাবিতে কিন্তু তারা এখানে আন্দোলন করছেন। আমরা ইতিমধ্যেই দেখেছি যে এখানে আন্দোলন করতে গিয়ে কিন্তু অনেকেই এখানে অসুস্থ হয়ে পড়েছেন এবং তারা এখান থেকে যেটা জানিয়েছেন যে তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। এখানে যারা আন্দোলনকারীদের মধ্যে নেতৃত্ব স্থানে রয়েছেন তারা আমাদেরকে ইতিমধ্যেই জানিয়েছেন যে তাদের দাবি যদি মেনে নিয়ে অতি সত্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে তাদের আরও বৃহৎ কর্মসূচি এখান থেকে আসতে পারে। তারা আমাদেরকে জানিয়েছেন তাদের কর্মসূচির মধ্যে থাকতে পারে যে এখান থেকেই তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি করতে পারেন এবং পাশাপাশি শাহবাগ চত্বরে তাদের অবস্থান যে কর্মসূচি দিবেন পরবর্তীতে সেই ঘোষণাও তারা আসতে পারে। এবং সর্বোপরি যে জিনিসটি তারা আমাদেরকে জানিয়েছেন, তারা জানিয়েছেন যে এখান থেকে তারা কিন্তু একদম এক দফা দাবি আদায়ের জন্য তারা কিন্তু তাদের কর্মসূচি ঘোষণা করতে পারেন। অর্থাৎ এমপিওভুক্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে তারা আন্দোলন করবেন যদি তাদের এই দাবিটা মেনে নেওয়া না হয়, অর্থাৎ এই 3 দফা দাবি যেটা আছে সেটা মেনে নেওয়া না হয়। পাশাপাশি তারা কিন্তু আরও বলেছেন যে যদি এই দাবি মেনে না হয় তাহলে বৃহৎ পরিসরে তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি তারা এখান থেকে করতে পারেন। তো মারফি, এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজধানীর সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবন অভিমুখে অবস্থান নিয়ে আন্দোলন করছে। বেলা 11টার দিকে এই কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা জানান তাদের কোনো প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার কাছে যাবে না, বরং তাদেরই শিক্ষার্থীদের কাছে আসতে হবে। এজন্য যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেজন্য শিক্ষার্থীরা দায়ী থাকবে না বলেও জানান তারা। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয় শিক্ষার্থীরা দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে অংশ নিলে তাদেরকে সাহায্য করা হবে। এর আগে সকালে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 দ্রুত বাস্তবায়নের দাবিতে পদযাত্রা নিয়ে শিক্ষা ভবনের সামনে জড়ো হন। থেকে একটা খসড়া জারি করা হয়েছে। এই খসড়া অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের দাবি নিয়ে আমরা এখানে একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। রানিং শিক্ষার্থী যারা আছে তাদের এই ঢাকাবিতে অন্তর্ভুক্ত করে অধ্যাদেশটা খুব দ্রুত জারি করবে। আমাদের আহ্বান থাকবে ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে, আপনারা এই শান্তিপূর্ণভাবে কর্মসূচিটা শেষ করেন। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি জাতীয় প্রেস ক্লাবে। প্রতিদিন ছুটি হয় 11:30-এ, বাট শিক্ষকরা আমাদের বিরুদ্ধে ইফতার আজকে 10টায় নামিয়ে দেয়। এটা আমরা কোনোভাবে সহ্য করতে পারি না। আমাদের সাথে বাদবিতণ্ডা করা, আমার সাথে ঝামেলা সৃষ্টি করার জন্য তারা ইফতারকে 10টায় ছুটি দেয়। প্রতিদিন আমরা ইফতার ছুটি দেখি 11:30-এ। ঝামেলার কারণে আমরা ছাত্রের সাথে কথা বলি। আমাদের নাইম ভাই কথা বলতেছিল যে স্যার ওনাদের এখানে ছুটি দিলেন কেন? ছাত্রের কথা এরকম যে তোমরা তোমাদের মতো করো, ওরা ওদের মতো করবে, তোমরা তোমাদের দাবি ধরো, ওরা ওদের দাবি ধরো। আমরা বলতেছিলাম স্যার এর যদি কোনো সমস্যা হয় দায় ভাইকে নেবে। এক কথাই বলে তোমরা তোমাদের মতো করো, ওরা ওনাদের মতো করো। সবাই এখানে বলে ফেললাম এনারা দালাল। বলা মাত্র কোন ছাড়া আমাকে কলার ধরছে, কলার ধরার মাত্র 10-15 জন টিচার আমাকে নিয়ে টানাহাটানি আস্তে আস্তে করতেছে, টানতেছে এদিকে এদিকে, 2 হাত 2 দিকে, এখানে 4-5 জন, এদিকে 4-5 জন, পিছনে কলার ধরছে, সামনে কলার ধরে টানাটানি করতেছে। মানে আমি কতক্ষণ সহ্য করবো? আমার ঘড়ি টড়ি সব ছিল হয়েছে, জুতা টুতা কিছু নেই, ফোন ছিল পকেটে। তারপরে আমি কি করলাম, পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরেও আমাকে কোনটা থেকে মারতেছে আমি নিজেও লাগতেছি না, কোথায় কি লাগতেছে আমি এটা দেখতে পাচ্ছি না। তারপর পড়ে গেলাম, আবার উঠাইলো, উঠাইলে আমার সবার কাছে আমাকে টানার চেষ্টা করতেছে, আমার কোমর ধরে টানতেছে অন্যদিকে। ওনারা এতটা মানে শক্তিশালী ছিল, 10-15 জন মিলে আমাকে ঘিরে ধরে টেনে নিয়ে যাচ্ছিল। আবার পড়ে গেছিলাম আমি, পড়ে গিয়ে দেখেন আমার এখানে রক্তাক্ত, এখানে ছাল গেছে, এখানে গেছে। তারপর এর টানাটানি করছে, এটা প্রমাণ হলো যে আমার এখানে দেখতে পাবেন এখানে অসংখ্য নখের দাগ কষ্ট হয়ে আছে। দর্শক, 7 কলেজের শিক্ষার্থীদের বক্তব্যের অংশবিশেষ দেখছিলেন। এদিকে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। গেল রাত 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ফুটপাত দখলকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয় এবং
ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে সাংবাদিক সহ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ও ঢাবির ভিপি সাদিক কায়েম সহ ছাত্রনেতারা কাজ করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন পুলিশ। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ চাকসু নির্বাচনে প্রচারণার শেষ দিন আজ। রাত 12টা পর্যন্ত ভোট চাইতে পারবেন প্রার্থীরা। এরই মধ্যে সকাল থেকে শুরু হয়েছে তাদের ব্যস্ততা। বিভিন্ন হল, রেল স্টেশন ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গায় ভোটারদের সঙ্গে করছেন মতবিনিময়। এদিকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনও। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে নির্বাচন কমিশন। আগামী 15 অক্টোবর 12টি প্যানেলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় নামবেন প্রার্থীরা। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল মাহমুদ, সকাল থেকে এ পর্যন্ত প্রার্থীদের প্রচারণা সম্পর্কে আমাদের আরেকবার জানান এবং সার্বিক পরিবেশ কেমন দেখছেন সেখানকার, শেষ মুহূর্তের প্রতিশ্রুতি কি দিচ্ছেন প্রার্থীরা জানাবেন। জি মারফি, আসলে যেমনটি বলেছেন, দীর্ঘ 3 দশক পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসুর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মাঝে কিন্তু খুবই কিছু আসলে এক ধরনের আনন্দ বিরাজ করছে। তারা আসলে জানালো আসলে দীর্ঘ দিন পর তারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, যার কারণে কিন্তু তারা কিন্তু আসলে খুবই খুশি। এবং তারা বলেছেন আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে আবাসন সমস্যা এবং যাতায়াতের সমস্যা। এই দুটি সমস্যাকেই সবাই গুরুত্ব দিচ্ছেন। এই সমস্যাগুলো যারা আসলে সমাধান করতে পারবেন বলে মনে করেন তারা তাদেরকে ভোট দিবেন। যেহেতু সাধারণ শিক্ষার্থীরা মনে করেন আসলে দীর্ঘ 36 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং হয়তোবা তাদের কারো কারো শিক্ষা জীবনে এটি শেষ ভোট হতে পারে, সেই জন্য তারা কিন্তু খুব বুঝে শুনে ভোট দিবেন বলে মনে করতেন। বিশেষ করে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা মনে করেন আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন সমস্যা হচ্ছে সবথেকে বড় সমস্যা। বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু আশেপাশে যে কটেজ বাসাবাড়ি আছে সেগুলো নিয়ে তাদেরকে থাকতে হয়, যে জন্য বারবার আসলে গ্রামবাসীর সাথে তাদেরও ঝামেলা পোহাতে হয়। সেই জন্য এই বিষয়টিকে মাথায় রেখে তারা মনে করেন আসলে যে যারা ইশতেহার ঘোষণা করেছেন সেখানে যারা নারীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং আবাসনকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেই সমস্ত শিক্ষার্থীদেরকে তারা ভোট দেবেন বলে মনে করেন। অপরদিকে প্রার্থীরা কিন্তু সকাল থেকেই একেবারে বিভিন্ন শিক্ষার্থীদের কাছে কিন্তু যাচ্ছেন, ডোর টু ডোর যাচ্ছেন এবং প্রত্যেকে কিন্তু দেখা করছেন এক একজনের সাথে। তারা বলছেন আসলে যেহেতু আজকে প্রচারণার শেষ দিন আর কোনো সুযোগ নেই, সেই বিভিন্ন জনের কাছে যাচ্ছেন এবং তারা কিন্তু তাদের যেই প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো কিন্তু তারা দিচ্ছেন এবং তারা বলছেন আবাসন এবং একই সাথে যাতায়াত যে সমস্যা রয়েছে সেটা তারা মিটমাট সমাধান করার চেষ্টা করবেন এবং একই সাথে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডাইনিং নিয়েও কিন্তু অনেকটা সমস্যা রয়েছে, সেগুলো তারা সমাধানের চেষ্টা করবেন। তবে এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা নির্বাচন নিয়ে শুধুমাত্র গোপন কক্ষ ছাড়া বাকি সব জায়গায় সিসিটিভি ফুটেজের আওতায় আনা হয়েছে এবং বাইরে বড় বড় LED স্ক্রিন বসানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তারা দফায় দফায় বৈঠক করেছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 27,000 শিক্ষার্থী রয়েছেন যারা প্রত্যেকে ভোটার এবং তার মধ্যে 6,000 ভোটার হচ্ছে আবাসিক আর বাকি সবগুলো কিন্তু আসলে অনাবাসিক। এই জন্য শিক্ষার্থীর যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু দুই দিকে গুরুত্ব দিচ্ছেন। মারফি, এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী প্রচারণা নিয়ে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে প্রার্থীরা তাদের ইশতেহার সংবলিত লিফলেট বিতরণ করেন। জয়ী হতে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এদিকে নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। জুলাই আগস্টের হত্যাযোগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার
মামলায় বিচারের সর্বশেষ ধাপ যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিন চলছে আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ যুক্তিতর্কের প্রথম দিনের শুনানিতে রোববার অভিযোগের প্রেক্ষাপট হিসেবে আওয়ামী শাসন আমলে সংঘটিত বিভিন্ন অপকর্মের ইতিহাস তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এর আগে বুধবার এই মামলার 54তম ও সবশেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরার মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের দিকে গড়াবে বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। সকালে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী কৃষক এবং খাদ্য প্রক্রিয়াকরণকারীদের সহায়তার লক্ষ্যে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD-কে সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রোববার ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের ফাঁকে IFAD সভাপতি আলভারো লারিওর সঙ্গে এক বৈঠকে অধ্যাপক ইউনুস এই প্রস্তাব দেন। বলেন, এই তহবিল দরিদ্রদের জন্য স্বাস্থ্যসেবা সহ সামাজিক সমস্যাগুলো সমাধান করবে এবং যুব, কৃষক, নারী এবং মৎস্য শিল্পে জড়িতদের মধ্যে উদ্যোক্তা তৈরি করবে। সাক্ষাতে বাংলাদেশের গভীর সমুদ্রে মাছ ধরা শিল্প চালুর সহায়তা সহ বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা। রাজধানীর গুলিস্তানে প্রধান সড়কে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বাস স্ট্যান্ড। এতে সরু হয়ে গেছে যানবাহন চলাচলের পথ। তার উপর মাঝ রাস্তায় যাত্রী উঠাতে কিংবা নামাতে গিয়ে বন্ধ করে দেওয়া হয় পুরো সড়ক। এতে তৈরি হচ্ছে যানজট। একই অবস্থা মিরপুর 1-এও। সেখানেও সড়কের উপর গড়ে তোলা হয়েছে লেগুনা স্ট্যান্ড, অথচ এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না BRTA কিংবা পুলিশ। মোহাম্মদ সাইমের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। সড়কে গণপরিবহনগুলো কতটা নিয়ম মানে তার প্রমাণ রাজধানীর এই ছবি। ব্যস্ত সড়কে হাত তুলতেই থেমে গেল বাস। এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে তোলা হলো যাত্রী। সঙ্গে সঙ্গে থেমে যায় পিছনের সব যানবাহন। এভাবে ইচ্ছাকৃতভাবে থেমে থেমে যাত্রী তুলে কৃত্রিম যানজট তৈরি নিত্যদিনের ঘটনা। এতে বহু মানুষ বিরক্ত ও ভোগান্তিতে পড়লেও চালকদের নেই কোনো অনুশোচনা। রাজধানীর বিভিন্ন সড়কে এভাবেই কৃত্রিম যানজট তৈরি করা হয়। হুটহাট মনে করেন ব্রেক করে দেয় রাস্তার মাঝখানে। এদেরকে আপনার সার্জেন্টরা কিছু বলতেছে না। যাত্রী রানিংয়ে উঠাই আমরা, এই যানজট পড়লে রানিং উঠাই। শুধু তাই নয়, রাজধানীর গুলিস্তানে প্রধান সড়ক দখল করে গড়ে তোলা হয়েছে বাস স্ট্যান্ড। চলাচলের সড়কে প্রতিদিনই এভাবে পার্কিং করে রাখা হয় বেশ কয়েকটি পরিবহনের অসংখ্য বাস। এতে চলার পথ শুরু হয়ে জটলা তৈরি হলেও পুলিশ কিংবা BRTA যেন নীরব দর্শক। গুলিস্তান টেক সেন্টারের সামনে থেকে আমাদের গাড়ি যায়, এখান থেকে হলো মূল কাউন্টার, এখান থেকে ছাড়বে। BRTA এটা কিভাবে অনুমোদন দিল? যে বাসের ইন্ডিকেটর নাই, নষ্ট, ট্রাফিক পুলিশের বিরুদ্ধে কোনো কিছু করে না। গুলিস্তানের মতো অবস্থা মিরপুর 1 নম্বর গোল চত্বরেও। প্রধান সড়কে গড়ে উঠেছে অবৈধ লেগুনা স্ট্যান্ড, অথচ পুলিশের নাকের ডগায় চলছে এমন কর্ম। এ নিয়ে নানা অজুহাত দেখাচ্ছে পুলিশ ও BRTA। যে আমাদের রেজিস্ট্রেশনকৃত বা আমাদের অনুমোদনকৃত গাড়ির চেয়ে অধিক গাড়ি চলছে, তারা যত্রতত্র চলছে উইদাউট পারমিশন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আমাদের এই বিষয়ে স্ট্রিক্ট মনিটরিং করে তাহলে এটা কমে আসতে বাধ্য। চাইলেই আমরা সমস্ত বাস, বড় বড় লরি, আপনার কাভার্ড ভ্যান, এগুলোকে কিন্তু আমরা নিয়ে যে রাখবো সেই পর্যাপ্ত পরিমাণ জায়গার সংকুলন না হওয়ার কারণে আমরা এদেরকে মামলা এবং জরিমানাটা বেশি করি। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বাস রুট ফ্রাঞ্চাইজি পদ্ধতিতে গণপরিবহন চললে এসবের সমাধান হবে। প্রশাসনের কিছু অসাধু কর্মচারী আছে, তারাও কিন্তু যুক্ত হয়ে গেছে। তো সবার জন্য এটা একটা উইন উইন সিচুয়েশন হয়ে গেছে এবং কেউ চায় না আসলে এই আমাদের গণপরিবহনটা একটা শৃঙ্খলা আসুক। এটা কেউ চাচ্ছে না, কারণ যতদিন এই বিশৃঙ্খলা জিয়ে রাখা যাবে ততদিন এখান থেকে হাজার কোটি টাকার আসলে চাঁদাবাজি করা সম্ভব। অধ্যাপক হাদিউজ্জামানের মতে সবার দায়িত্বশীল আচরণই পাল্টে দিতে পারে রাজধানীর চেহারা। তার কোনো নিয়োগপত্র নাই। মোহাম্মদ সায়েম, RTV।
সরকারি প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের কার্যক্রম সরকার আর আগাচ্ছে না বলে জানিয়েছেন ধর্মোপদেষ্টা আ.ফ.ম. খালিদ। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক নিয়োগের ব্যাপারে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের দাবির প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করছে। স্কুলে ধর্মীয় শিক্ষকের সংখ্যা নিয়োগে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। ধর্মোপদেষ্টা জানান, 990 হজ এজেন্সি প্রায় 38 কোটি টাকা হজ ওমরা খাতে অব্যাহত ছিল, যা ফেরত বুঝিয়ে দেওয়া হয়েছে। এ পর্যন্ত 60,000 জন হজে যেতে নিবন্ধন করেছেন বলে জানান। মধ্যে যারা দিতে পারে নাই এরকম সংখ্যা কত, এটা যদি আমরা আজকে বিকেলের ভিতরে পেয়ে যাই তাহলে কালকের বৈঠকে আমরা বলবো যে এতজন হাজি ইজ অ্যাওয়াইটিং ফর রেজিস্ট্রেশন। এটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায়। আমি ওনারা দাবি করছেন, আমি মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলেছি যে এটা নিয়ে আপনার বসা দরকার। উনি এটাও আমারে বলেছেন, সঙ্গীত শিক্ষার যে ঘোষণাটা এটা খুব দ্রুত বাস্তবায়িত হচ্ছে না, এটাও বললেন। মাইলিশ রক্ষায় ঝালকাঠির সুগন্ধ বিষখালী নদীতে অভিযান চালিয়ে 5,000 মিটার কারেন্ট জাল ও 11 কেজি ইলিশ জব্দ করেছে প্রশাসন। সকাল থেকে নৌ পুলিশ, মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয় নদীতে। জেলার 4টি উপজেলার মৎস্য কর্মকর্তার নেতৃত্বে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এদিকে বরগুনার পাথরঘাটায় নদীতে অবৈধভাবে মাছ শিকারের সময় 3,000 মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। এ সময় জব্দকৃত জাল পুড়িয়ে দেয় প্রশাসন। ত্বকের সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধি ও বিপণন কার্যক্রমের প্রসার ঘটাতে জনপ্রিয় ব্র্যান্ড ভিটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। রাজধানীর গুলশানের র্যাকিট বেনকিজার বাংলাদেশের প্রধান কার্যালয়ে নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাকিট বেনকিজারের ম্যানেজিং ডিরেক্টর বিশাল গুপ্তা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নিশাদ তামান্না মৌ। এ সময় মাসুমা রহমান নাবিলা বলেন, 25 বছর ধরে হাজারো নারীদের আত্মবিশ্বাসী হওয়া ও এগিয়ে নিতে ভিট কাজ করছে। ভবিষ্যতে এর পরিধি আরও বাড়বে। অবশেষে বন্দি বিনিময়ের মধ্য দিয়ে শেষ হতে চলেছে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ। চুক্তি অনুযায়ী গাজায় আটক 20 ইসরায়েলি নাগরিকের বিনিময়ে মাত্র 2,000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। ইতোমধ্যে 7 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন গাজার যুদ্ধ শেষ। মিশরে অনুষ্ঠিতব্য শান্তি সম্মেলনে যোগ দিতে মধ্যপ্রাচ্য সফর করছেন তিনি। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইতিমধ্যেই গাজায় আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। স্থানীয় সময় সোমবার সকাল 8টার পর জিম্মি মুক্তি প্রক্রিয়া শুরু হয়। গাজায় প্রথম ধাপে 7 জন জিম্মিকে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। বিনিময়ে প্রায় 2,000 ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হচ্ছে এ বন্দী বিনিময়। ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী বর্তমানে গাজায় থাকা 48 জন জিম্মির মধ্যে 20 জন বেঁচে আছেন। ইসরায়েলি জিম্মিদের মধ্যে জীবিতদের বেশিরভাগই সেখানকার দক্ষিণাঞ্চলের কিবুৎজ রেমের কাছে অনুষ্ঠিত নোভা সঙ্গীত উৎসব থেকে অপহৃত হয়েছিলেন। গেল আগস্টে প্রকাশিত হামাসের এক ভিডিওতে তাদেরই একজন 24 বছর বয়সী এভিয়েটার ডেভিডকে মাটি খুঁড়তে দেখা গিয়েছিল। আরও আছেন 24 বছর বয়সী পিয়ানো বাদক অ্যালন ওহেল এবং 32 বছর বয়সী এভিনাটন অর। এদিকে ইসরায়েল 12 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়ে অধিকৃত পশ্চিম তীর ফেরত পাঠানোর কথা থাকলেও এখন তাদের নির্বাসিত করা হবে বলে জানানো হচ্ছে। রোববার রাতে ইসরায়েলের পক্ষ থেকে বন্দীদের পরিবারের সদস্যদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর ফলে ফিলিস্তিনের মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে মিশরে অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে যোগ দিতে মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেবেন তিনি।
ইসরায়েলের পথে উড়াল দেওয়ার আগে গাজা যুদ্ধ শেষ হয়েছে এবং মধ্যপ্রাচ্য স্বাভাবিক হতে চলেছে বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। ইমরুল হাসান, RTV। গাজা সিটিতে হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত 27 জন নিহত হয়েছেন। এর মধ্যে দুগমুশ গোত্রের 19 জন সদস্য এবং হামাসের 8 জন যোদ্ধা রয়েছেন। শনিবার দক্ষিণ গাজার জর্ডানিয়ান হাসপাতালের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তীব্র সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে দুগমুশ গোত্রের একটি সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানায়, আল সাবরা পাড়ায় ঘরবাড়ি ধ্বংস হওয়ার পর সেখানে আশ্রয় নিয়েছিল তাদের গোত্রের কয়েকটি পরিবার। তবে হামাস ওই পরিবারগুলোকে উচ্ছেদ করে ভবনটিকে তাদের নতুন ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল বলে জানা যায়। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।